স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সুদবিহীন শরিয়া ভিত্তিক ব্যবসা পরিচালনার লোভ দেখিয়ে ৫৫,০০০ গ্রাহকের ১৭,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে শেষ রক্ষা হল না এহসান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার রাতে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে চক্রের মূল হোতা রাকিব সহ দুজন গ্রেফতার হলেন র্যাবের হাতে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় ২০০৮ সাল থেকে ১০,০০০ গ্রাহক নিয়ে সমবায় সমিতির নামে প্রতারণা করে আসছিল এই চক্র। মাসুদ আল আবুনি জানাচ্ছেন বিস্তারিত। ২০০৮ সালে ১০,০০০ গ্রাহক নিয়ে এহসান মাল্টি সমবায় নামে সমিতি চালু করেছিলেন রাকিব আহসান। এরপর ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে গ্রাহকদের কাছ থেকে নেয়া কোটি কোটি টাকায় এহসান মাল্টিমিডিয়া নামে ১৭টি প্রতিষ্ঠান গড়ে তোলেন। দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল গ্রাহকদের নিয়ে জেলায় জেলায় এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন এই প্রতারক। ভুক্তভোগীদের যে অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে যে টাকা সে কালেকশন করেছে তার সাথে তার বর্তমান অ্যাসেটটিও সামঞ্জস্যপূর্ণ নয়। সেই ক্ষেত্রে এই অর্থ কোথায় আছে এটার জন্য আরো বিস্তারিত তদন্ত প্রয়োজন। প্রথমে সমবায় সমিতির মাধ্যমে টাকা হাতিয়ে পরে শুরু করেন MLM ব্যবসা। সেখানকার চেয়ারম্যান ছিলেন এই রাকিব আহসান। দীর্ঘ ১১ বছরে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও র্যাবের কাছে প্রাথমিকভাবে ১১০ কোটি টাকা নেয়ার তথ্য দিয়েছে প্রতারক রাকিব আহসান। শরিয়া ভিত্তিক কথা বলে উনি আসলে এই তথাকথিতভাবে MLM ব্যবসার মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করেছে। র্যাব জানায় ২০১৯ সাল থেকে সর্বশান্ত গ্রাহকরা টাকার জন্য দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অভিযোগ করলে পালিয়ে বেড়াচ্ছিলেন রাকিব আহসান। র্যাব বলছে গত এক দশকে অন্তত ৫৫,০০০ গ্রাহকের ১৭,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন তারা। ১৭,০০০ কোটি টাকার যে বিষয়টি, এটা সিআইডি বা দুদক যেটা দেখবে সেটা হলো যে তার এই অর্থ জালিয়াতি যে বিষয়টা তারা সেটা দেখবে। গ্রেফতারকৃত রাকিব আহসানের নামে অন্তত ১৫টি মামলা রয়েছে। গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ জঙ্গি কার্যক্রম বা বিদেশে পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। ধন্যবাদ। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। সরকারি নির্দেশনায় ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল কলেজ। স্বাস্থ্যবিধি মেনে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতদিন বাদে প্রিয় মুখগুলো দেখার আশায় শিক্ষকদের পাশাপাশি উচ্ছ্বসিত সংশ্লিষ্ট কর্মচারীরাও। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। ১২ সেপ্টেম্বর খুলছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পাবে স্কুল কলেজ, আর এজন্যই সকল প্রস্তুতি সম্পন্ন করছে শিক্ষাঙ্গনগুলো। রাজধানীর ঢাকা সিটি কলেজ হাতে আছে ২ দিন, আর তাই চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারেও চলছে তোড়জোড়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, অভিভাবকদের সাথে বৈঠক করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। কিছুটা হলেও ওরা যাতে আগের অবস্থায় ফিরে আসতে পারে, বই পুস্তকের মধ্যে আসতে পারে, ঢুকতে পারে পড়াশোনার ভেতরে, সেজন্য আসলে এই উদ্যোগটা। জ্বর মাপার জন্য থার্মোমিটার রেডি আছে। তারপরে আমরা বেশ কিছু মাস্ক কিনে রেখেছি। আমরা ছাত্রদেরকে ইতিমধ্যে মেসেজ পাঠিয়েছি প্রত্যেকের মোবাইলে। এদিকে রাজধানীর অন্যান্য স্কুল কলেজের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এরই মধ্যে। শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় নির্ধারণ, ক্লাস রুটিন তৈরি নিয়ে এখন চলছে শেষ মুহূর্তের তদারকি। ১.৫ বছরে তাদের মধ্যে যে একটা অবসাদ ছিল সেটা যাতে দূর হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান আসার পর ওদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়, ওরা এখানে যে মজা পায়, আমরা সেরকম একটা পরিবেশ এবং সেটা আবহাওয়া আমরা তৈরি করেছি। খোলার পরে যে ক্লাসগুলো হবে সেখানে ইন্টারাকশনটা আরও বাড়বে এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে আসবে, তাদের পড়াশোনার বিষয়গুলো নিয়ে তাদের ধারণা বিনিময় করবে, আমরা কাছ থেকে তাদেরকে শিখাতে পারবো। ওদের মধ্যে উৎসব একটা ভাব আসতেছে। তাহলে ওরা যদি কলেজে আসে আমরা সরাসরি ওদের গাইড করে ক্লাস নিতে পারি। এতদিন বাদে প্রিয় মুখগুলো দেখার আশায় উচ্ছ্বসিত সংশ্লিষ্ট কর্মচারীরাও। অনেকদিন পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে, এই যে একটা মনের ভিতরে একটা আনন্দ, এই যে কাজকর্ম আমরা নির্বিঘ্নে করতেছি, দীর্ঘদিন পরে কলেজ খুলতেছে, ওটা অনেক আনন্দের বিষয়। তারা সুস্থভাবে ভালোভাবে ক্লাস করতে পারে, এটাই আমরা কামনা করি। করোনা মহামারীর দাপটে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দেশে করোনা সংক্রমণ আবারও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানান আগামী 3 মাস প্রতি সপ্তাহে দেশে আসবে 50 লাখ ডোজ টিকা। তবে 18 বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি। ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার হল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। মেডিকেলের পর এবার অনুষ্ঠিত হলো ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। রাজধানী তিতুমির কলেজ কেন্দ্রে সেই পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময় হাজির হন পরীক্ষার্থীরা। 4000 পরীক্ষার্থীর সাথে পরীক্ষা কেন্দ্রে আসেন দ্বিগুণ সংখ্যক অভিভাবক। আর তাতে জনসমাবেশের রূপ নেয় তিতুমির কলেজ। মানা সম্ভব হয়নি স্বাস্থ্যবিধি। সম্পূর্ণ হইতেছে না স্বাস্থ্যবিধি, যেভাবে মানার কথা ছিল এভাবে মানা হইতেছে না। স্বাস্থ্যবিধি অবশ্যই মানা উচিত ছিল, যেহেতু করোনা মহামারী বিশ্বকার দেখা দিচ্ছে। তবে পরীক্ষার কক্ষে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কড়াকড়ি ছিল। গেল বছরের ভর্তি পরীক্ষা অবশেষে সমাপ্ত হওয়ায় সন্তুষ্টি ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। করোনার জন্য আমাদের আগের বছরের পরীক্ষা এই বছর হলো, মানে অনেকটা সময় পিছিয়ে গিয়েছে। অনেকটাই শান্তি লাগতেছে, মানে 1 বছর ধরতে গেলে 1 বছর পর হচ্ছে এই অ্যাডমিশন পরীক্ষাগুলো ঝুলেছিল। পরীক্ষার পরিবেশ রুমের মধ্যে ভালো ছিল, ডিস্টেন্স রেখেই সবাইকে বসানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, করোনা সংক্রমণের হার আগের মতো আবারও বাড়তে থাকলে বন্ধ করে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া চলতি মাসে দেশে আসবে আরও 2 কোটি টিকা। প্রতি সপ্তাহেই এই 50 লক্ষ করে টিকা আসবে আগামী 3 মাস নভেম্বর পর্যন্ত। অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে, আপনারা সেটা দেখেছেন। আমাদের দেশেও আমরা একই নীতি ফলো করব। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক। যদি কোনো রকমের সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে আমরা সেই স্কুল আমরা বন্ধ করে দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 18 বছর নিচের বয়সী তথা স্কুল শিক্ষার্থীদের টিকাদান বিষয়ে এখনো কোনো নির্দেশনা জারি করেনি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী, যার ফলে স্কুল শিক্ষার্থীদের জন্য বন্ধই থাকছে টিকাদান। যখন তারা অনুমোদন দিবে তখন আমরা টিকা দেওয়ার চেষ্টা করব। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাত হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 10ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পরাগ মাহমুদ আহত হন এবং সকালে জগিং করতে বের হয়ে রংপুরের লালবাগে শিক্ষক মনিরুজ্জামান দুর্বৃত্তদের হামলার শিকার হন। রংপুর মেডিকেল কলেজের অর্থ সার্জারি বিভাগের চিকিৎসক জানান, হামলার শিকার দুজনের মধ্যে শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। নার্ভ ইনজুরি যেটা আছে সেটা পরে রিপেয়ার করলে হবে, ওটা অত এমার্জেন্সি না, কিন্তু ভাস্কুলার ইনজুরিটা এমার্জেন্সিতে, এই জন্যই আমরা রেফার করছি। প্রতিবাদে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনার কাছে জানতে চাইব যে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবি কি? আফরিন, আপনাকে ধন্যবাদ। যদি আপনাকে বলি যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবারও হামলার শিকার হয়েছে এক শিক্ষক এবং এক শিক্ষার্থী, আর শিক্ষার্থীর অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। তারা তাদের দাবি যে হামলাকারীকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তবে একজনকে গ্রেপ্তার করেছে, এটি আশার বাণী। একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনিও নাকি হামলার শিকার হয়েছিলেন, তো কি চান আপনি? আমি এর সঠিক বিচার চাই, কারণ গত 20 তারিখে আমিও ডানকা দেখে না হামলার হয়েছি। আমি যেন চাই এখানে সঠিক বিচার যেন হয় এবং ছাত্রছাত্রী যেন নিরাপদে থাকতে পারি, এটাই আমার দাবি, যেন আমরা যেন সঠিক বিচারটা পাই। আর দ্বিতীয় কোনো যেন ছাত্র এবং ছাত্রীকে যেন এই হামলার শিকার যাতে হতে না হয়। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই ছাত্র শিক্ষক হামলার প্রতিবাদে যারা এই সড়ক অবরোধ করেছিল, এই নেতৃত্বদানকারী একজন ছাত্র নেতার সাথে কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলতে চাই যে দফায় দফায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা হামলার শিকার হচ্ছে দুষ্কৃতিকারীদের দ্বারা, তো এই পরিস্থিতিতে আপনাদের দাবি কি? আমাদের দাবি আসলে দুঃখের বিষয়, বারবার শিক্ষক শিক্ষার্থী এইভাবেই নির্যাতনের শিকার হয় বা বিভিন্ন অপরাধীদের দ্বারা আক্রান্ত হয়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় পূর্ণ বিশ্ববিদ্যালয়ের চারপাশ দিয়ে সিসি ক্যামেরা আওতাভুক্ত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে পার্কের মোড় বলা হয়, পার্কের মোড়কে বিশ্ববিদ্যালয়ের এরিয়া হিসেবে ধরে সেখানে পুলিশ চেকপোস্ট দিতে হবে, 2-3টে চেকপোস্ট দিতে হবে। কারণ বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা অবগত, এ দ্বারা
মামলা হয়েছে, কিন্তু মামলার যে দৌড় যে ভূমিকাগুলো, তারা যে আসামিগুলো গ্রেপ্তার করার যে পদক্ষেপগুলো প্রশাসনের কাছ থেকে কিন্তু সেটা আমরা পাইনি, আশানুরূপ ফলাফল আমরা পাইনি। আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রাম নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা কিন্তু এটার কিন্তু ফিডব্যাক পাই না। তো আমি প্রত্যাশা রাখবো অতি দ্রুত আমাদের যে পরাগ নামের যে শিক্ষার্থী আহত হয়েছে, সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে আক্রান্ত হয়েছে, এনাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যাবতীয় চিকিৎসা বাবদ খরচ প্রদান করতে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন যে অবিলম্বে যারা হামলা করেছে তাদেরকে মানে গ্রেপ্তার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে রয়েছে তার চতুর্থ। রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রের ওপর হামলার প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। রাজধানী মিরপুরের রিসিবি চত্বর এলাকায় গাড়ির ধাক্কায় প্রান্ত হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। প্রান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর তার সহপাঠীরা ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার রাত 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির গাড়ি কালশী ফ্লাইওভারে ওঠার আগে এক পথচারীকে ধাক্কা দেয়। তখন লোকজন গাড়িটিকে ধাওয়া দিলে সেটি ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনগণের ঐক্যের সরকার গঠনে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি ও মানবেতর জীবনযাপন শিরোনামের আলোচনা সভায় শুক্রবার একথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার এক যুগ ধরে বিএনপির অনেক ক্ষতি করেছে। দলের শীর্ষ নেতার কারাভোগ, অসংখ্য মামলা, গুম এর সবকিছুর জবাব দিতে গণতান্ত্রিক ঐক্য করে এর জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। আলোচনায় দলের স্থায়ী কমিটির নেতারাও অংশ নেন। আপনার শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা শুধু যখনই শুরু হবে আন্দোলন, যখনই শুরু হবে সরকারকে পরাজিত করবার যুদ্ধ, তখন তারা ঝাঁপিয়ে পড়বে। এই নিশ্চয়তা আমরা পেতে পারি। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব এবং জয়ী হব ইনশাআল্লাহ। 23 সংসদ নির্বাচন সাথে নির্বাচন কমিশন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি আদায়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত দিনের ভুল তারা আর করবে না। এবার প্রাধান্য পাবে গণতান্ত্রিক আন্দোলন, তারপর নির্বাচন। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 9 সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী সংসদের সভা শেষে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রচার এবং চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে। অবশ্য বিএনপি সারা দেশে দল গোছানোর কথা বলছে বছর জুড়েই, যেখানে মাঠের বাস্তবতা ছিল পুরোই ভিন্ন। দলটির মহাসচিব বলছেন, 23-এর নির্বাচনের আগে ঠিক করতে হবে পুরো নির্বাচন ব্যবস্থা। 23-এর নির্বাচনের কথা অবশ্যই মাথার মধ্যে আছে আমাদের, তার আগে আমরা যেটা চাই সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনকে হতে হবে নিরপেক্ষ সম্পূর্ণভাবে, এবং একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল দাবি করেন, সারা দেশের কর্মী সমর্থকরা তৈরি আছে আন্দোলনের জন্য। আমরা যদি এটা বিশ্বাস করি না, আমরা ওটার জন্যই কাজ করব, আন্দোলন করব, সবই হবে আমার সেটা কেন্দ্রিক। সময় বুঝেই দাবি আদায়ের আন্দোলনে নামবে তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি এখন হতাশাগ্রস্ত এক দল, ফলে তাদের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই সাধারণ মানুষের কাছে। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার তিনি কথা বলেন। নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে পড়েছে। নিজেদের চরম ব্যর্থতা ডাকতে এসব কাল্পনিক অন্তঃসারশূন্য বাক্য চর্চা তাদের পুরনো অভ্যাস। জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি, কখনো ষড়যন্ত্রবাদী দল হিসাবে পরিচিত বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। যে অপরাজনীতি তথা নেতিবাচক রাজনীতি অব্যাহত রয়েছে, তাতে বিএনপি ক্রমশ হতাশার গভীরে নিমজ্জিত হচ্ছে। ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কসবা আখাউড়া উপজেলাকে ঢেলে সাজিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের এমপি ও আইনমন্ত্রী আনিসুল হক।
স্থানীয়রা জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ৩,০০০-এরও বেশি মানুষকে চাকরি দিয়ে নিজ নির্বাচনী এলাকায় বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন এই সংসদ সদস্য। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে কসবা আখাউড়া ঘিরে নিজের আরও পরিকল্পনার কথা তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে আগেই, নির্মাণ হয়েছে ব্রিজ কালভার্ট, আর এখন দিনের মতোই রাতে আলো ছড়াচ্ছে বিদ্যুৎ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়া উপজেলার চিত্র এটি। 2014 সাল থেকে টানা মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের এমপি হয়ে এলাকার চিত্রই পাল্টে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক সাক্ষাৎকারে নিজের কাজের মূল্যায়ন করলেন তিনি। কসবা উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আপনার প্রায় সারা দিন লাগত, এখন 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগে না। একটা ব্রিজ পড়ে গেছে, এই ব্রিজ 1999 সালে করা হয়েছিল। ব্রিজটায় দেখা গেছে যে লোহার জায়গায় বাঁশ দিয়ে রাখা হয়েছে, সেই জন্য এটাকে অ্যাবান্ডন করা ছিল। এবং ওইখানে কিন্তু আমি আবার রাস্তা এবং 23 কোটি টাকা দিয়ে আমি ওখানে একটা ব্রিজ বানিয়ে, যেটার কাজ চলছে। স্থানীয়রা জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন সরকারের এই মন্ত্রী। তার উদ্যোগে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে 2টি উপজেলা। পুরনো চেহারা বদলে আধুনিক রূপ নিয়েছে 2 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। বেকারত্ব দূর করেছে, তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে, তাদের পরিবারকে সামাজিকভাবে এস্টাবলিশ করেছে। করোনাকালীন সময়ে খুবই প্রয়োজন যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। স্যার আমাদেরকে 20 শয্যা বিশিষ্ট একটা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছেন। এমপি আনিসুল হকের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ বেকারদের কর্মসংস্থান। স্থানীয়রা জানান, কসবা আখাউড়ার 3000-এর বেশি মানুষের জন্য চাকরির ব্যবস্থা করেছেন তিনি। এটাকেও মানুষ যদি রাত্রে 3-4টা ফোন দেয়, তার ফোন রিসিভ করে তার সমস্যা জানার জন্য চেষ্টা করে। উনি তাৎক্ষণিকভাবে আমাদের সমস্যার সমাধান করেন। ছেলেমেয়েরা যারা বেকার আছে তাদেরকে বিনা পয়সা, বিনা ইয়েতে চাকরি দিয়েছেন। ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বাণিজ্য, অর্থনীতি ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই এলাকার উন্নয়ন ঘিরে আরও বড় পরিকল্পনার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। যদি যাতায়াতের ব্যবস্থা যদি খুব ভালো থাকে তাহলে অবশ্যই এই স্থলবন্দর সাকসেসফুল হবে। সেই হিসাব করেই আখাউড়া স্টেশনটাকে উন্নতি করা হয়েছে। আখাউড়া থেকে আগরতলা রেল লাইন বসানো হচ্ছে, এবং এগুলি যদি চিটাগং যেতে চায়, ঢাকা আসতে চায়, সেই জন্য যে রাস্তাঘাট করার দরকার সেই সব রাস্তাঘাটও করা হচ্ছে। ভারত সীমান্তবর্তী আখাউড়া কসবা উপজেলায় মাদক নির্মূল ছাড়াও সামাজিক উন্নয়নেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 বিশেষ। এক যুগে অবৈধভাবে ইউরোপ গেছে 63,500 বাংলাদেশি। এর মধ্যে শুধু চলতি বছরের 6 মাসেই গেছে 3,500। 2 বেসরকারি সংস্থার গবেষণা বলছে, অবৈধভাবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সব মানুষ পাচার হয়েছে। নাইমা জিকুর প্রতিবেদন। দক্ষিণ কেরানীগঞ্জের এই দোকানে শ্রমিক হিসেবে কাজ করছেন খুলনার মোহাম্মদ রানা। 2015 সালে জাকির নামে এক দালালের খপ্পরে পড়েন। ইউরোপ পাঠানো হবে তাই প্রথমে 2 লাখ টাকা দেন জাকিরকে। এরপর 1 মাসের ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয় আজারবাইজানে। মোট আমাদের 5 জনকে একদিন আকপেসে আমরা আজারবাইজান চলে যাই। আজারবাইজান যাওয়ার পরে আমাদের ওইখানে আটকায় রেখে আরও 3 লাখ করে টাকা হয়। ইমিগ্রেশন পুলিশ এসে হঠাৎ করে রাত্রে আমাদেরকে বাসায় এসে লক করে বলতেছে, তোমরা এই দেশের অবৈধ, তোমাদের কাগজপাতি নাই, আমরা অনেক দিন ধরে খুঁজতেছি, পাচ্ছি না, এখন তোমাদের ব্যাগ গুছাও, চলো। এখানেই ভোগান্তির শেষ নয়। দেশে ফিরে জাকিরের কাছে টাকা চাইলে আসে সৌদি আরব পাঠানোর প্রলোভন। তোমাদের ইউরোপ আমি পাঠাইতে পারবো না, আমি তোমাদেরকে সৌদি আরব পাঠাই দিই, তোমাদের পাসপোর্টগুলো আমাকে দাও। পাসপোর্ট দেওয়ার পরে বলতেছে তোমাদেরকে আর 1 লাখ টাকা করে দিতে হবে। গবেষণা প্রতিবেদন বলছে, গত এক যুগে নানা উপায়ে ইউরোপ গেছেন 62,583 জন বাংলাদেশি। আর চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত 3,332 জন বাংলাদেশি ইউরোপে যান। মরুভূমির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, খাবার ছাড়া, এবং তাদের আসলে কি শোচনীয় একটা অবস্থা হয়। এবং যখন তারা লিবিয়াতে পৌঁছে তখন কিন্তু তাদেরকে আবার আটক করা হয়, তাদের মুক্তিপণ দাবি করা হয়। এই মধ্যপ্রাচ্যের যে চক্রটি, তারা কিন্তু বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া, সেটাও তারা মধ্যপ্রাচ্যে বসেই কন্ট্রোল করে, টিকিট কাটা।
গবেষণায় বলা হয়েছে তরুণদের মধ্যে ইউরোপে যাওয়ার প্রবণতা বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞরা বলছেন ইউরোপে যেতে জনপ্রতি খরচ হয় 3 থেকে 15 লাখ টাকা। প্রায় $12,000 বা $16,000 পর্যন্ত অনেককে খরচ করতে হয় এই প্রক্রিয়ায়, বিশেষ করে বিভিন্ন স্থানে যখন তাদেরকে মুক্তিপণ আদায় করা হয়। তুলনামূলক কম টাকার প্রয়োজন হয়, এই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি নৌপথকে তারা মানে পাচারের জন্য ব্যবহার করছে। যাদের মাধ্যমে তারা যাচ্ছে তাদের মিসগাইড করে বা তাদের ভুল তথ্য দেয় বা ভুল প্রতিশ্রুতি দেয়, ওই দেশে যাওয়ার পরে তাদের যে কাজ দেওয়ার কথা দিচ্ছে না। 2008 সাল থেকে এখন পর্যন্ত 5 লাখের বেশি বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিরোধীদের দমাতে সহিংস রূপ দেখাচ্ছে তালেবান। চড়াও হচ্ছে নারী এবং গণমাধ্যম কর্মীদের উপর। জাতিসংঘ বলছে তালেবান নারীদের অধিকার সংরক্ষণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে ক্রমেই সরে যাচ্ছে। এদিকে তালেবানদের শাসনে আফগান জনজীবন খুঁড়িয়ে চলতে শুরু করলেও জাতিসংঘ বলছে দেশটির প্রায় 97% মানুষ দরিদ্র সীমার নিচে চলে যেতে পারে। মাসুদ রানা জানাচ্ছেন বিস্তারিত। আফগানিস্তানে নতুন সরকার গঠনের মাত্র 2 দিনের মাথায় নারী অধিকার, শিক্ষা, গণমাধ্যম নিয়ে নানা আলোচনার মুখে তালেবান। এর মধ্যে দেশটিতে নারীদের ক্রিকেট সহ সব ধরনের খেলা নিষিদ্ধ করেছে সংগঠনটি। এমনকি নারী অধিকার নিয়ে বিক্ষোভ করা অনেক নারীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে তালেবান সদস্যদের বিরুদ্ধে। আফগানিস্তানে নারীদের স্বাধীনতা খর্ব করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ক্ষোভ প্রকাশ করেছে মালালা ইউসুফজাইও। নারী অধিকার নিয়ে আজও আমি বুলেটের ক্ষত বহন করছি। আমি জানি আফগান মেয়েদের কষ্ট কি। তারা এগিয়ে যাচ্ছিল, এখন সে অগ্রগতি হুমকির মুখে। আফগানে অবস্থান করা জাতিসংঘের কর্মীরা তালেবানের হাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ এনেছে সংস্থাটি। এমনকি কাবুলে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে বেদম মারধরের শিকার হয়েছে দেশটির একাধিক সাংবাদিক। তারা আমাকে বলেছিলেন আপনি ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন না। যারা ছবি ও ভিডিও ধারণ করছিলেন তাদের সবাইকে গ্রেফতার করা হয়। তারা আমাদের মেরে ফেলতো। এদিকে বিদেশিদের আফগানিস্তান ত্যাগে অনুমতি দিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকার। কাবুল থেকে মার্কিন নাগরিক সহ শতাধিক বিদেশিকে নিয়ে কাতারে পৌঁছেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। তালেবান শাসন মেনে আফগানের মানুষ কাজে কর্মে ফিরে গেলেও প্রকট হচ্ছে অর্থনীতির সংকট। জাতিসংঘ হুঁশিয়ারি করে বলছে সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে আফগানিস্তান। এর মধ্যে পাকিস্তান, চীন সহায়তার হাত বাড়িয়ে দিলেও বিশ্লেষকরা বলছেন আফগান অর্থনীতি সামাল দিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে তালেবান সরকার। মাসুদ রানা, নিউজ 24। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পটুয়াখালী জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুজ্জামান রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক আরিফুজ্জামান রনি। জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও জেলার 9টি সাংগঠনিক উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 38 জন, যা 3 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 9 জন, এর চেয়ে কম 36 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া 38 জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসেবে মোট মারা গেলেন 26,832 জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,325 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় করোনাতে রোগী শনাক্তের হার 8.65%।
দ্বিতীয়বার ডেঙ্গু হলে বেশি ভয়াবহ আকার ধারণ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একবার যে ধরনের এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়, পরের বার সেই ধরনের মশার কামড়ে ডেঙ্গু হয় না বলেও জানিয়েছেন তারা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ডেঙ্গুর বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডেঙ্গু ভাইরাসের 4 ধরনের স্ট্রেইন, ডেন 1, ডেন 2, ডেন 3 ও ডেন 4। 2002 সালের পর থেকে 2016 সাল পর্যন্ত ডেন 1 ও ডেন 2 স্ট্রেইন দেখা যেত, কিন্তু 2017 সালের পর থেকে ডেন 3-তে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। অনেকেই আক্রান্ত হচ্ছেন দ্বিতীয়বারও। দ্বিতীয়বার আক্রান্তদের ভয়াবহতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, তবে তা নাও হতে পারে। কোনো বছর ওয়ান্স এটাতে আক্রান্ত হচ্ছেন, সেকেন্ড টাইম কিন্তু সেটার উপরে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে, যার ফলে আপনি ওইটা দিয়ে আর আক্রান্ত হবেন না, আপনি হয়তো ডেন 2 বা 3 দিয়ে আক্রান্ত হতে পারেন। এরকম না যে প্রথমবার হলেও আপনার হেমোরেজিক ডেঙ্গি হতে পারে, যেটাকে মারাত্মক বলা হয়। আবার প্রথমবার নর্মাল হতে পারে, দ্বিতীয়বারও নর্মাল হতে পারে, বাট চান্সেস আর মোর যখন একবার হয়ে দ্বিতীয়বার যখন হয় তখন সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ডেঙ্গু হলে কেউ কেউ শকে চলে যান, চামড়া ভেদ করে রক্ত এসে চামড়ার ওপরে কালো দাগ পড়া, কালো পায়খানা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত ঝরা সহ বেশ কিছু সমস্যা ডেঙ্গু শকের উপসর্গ। ডেঙ্গু শক হলে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ারও উপক্রম হতে পারে, লিভার ও হার্টের কার্যকর ক্ষমতা কমে যেতে পারে। তাই ডেঙ্গুকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি যখন ডেঙ্গু জ্বরটা হচ্ছে তখন কিন্তু শুধু প্যারাসিটামল খাবেন জ্বরের জন্য এবং ডাক্তারের পরামর্শ নেবেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো ব্যথানাশ ওষুধ খাবেন না, তবে কিন্তু খারাপের দিকে যাবে। ব্লাড টেস্টটা করতে হবে ডাক্তারের পরামর্শ মতো। বাচ্চারা যখন খেলতে টেলতে বের হবে অথবা ক্লাসরুমে যদি মশা থেকে যায় তখনই হলো বিপদ। সুতরাং এই মশা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা করি, স্কুল থেকে ডেঙ্গি হওয়াটার চান্সেস আর লেস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গেল সোয়া 2 মাসে 53 জন মারা গেছেন ডেঙ্গুতে। সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2899 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন। শেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুরো দেশে 248 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগামী 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আইন কড়াকড়িভাবে বাস্তবায়ন করা হবে। ভারত সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শুক্রবার একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয় সফরকালে। তথ্য সম্প্রচার মন্ত্রীকে আমি অবহিত করেছি যে 1 অক্টোবর থেকে আমরা দেশে ক্লিন ফিডের ব্যাপারে যে আইন আছে সে আইন কড়াকড়িভাবে কার্যকর করতে যাচ্ছি। কারণ আমাদের দেশে বিভিন্ন দেশের বেশ কিছু চ্যানেল দেখানো হয় যেগুলো ক্লিন ফিড ছাড়া আইন অনুযায়ী ক্লিন ফিড দেখাতে হয়, সেটি তারা না করে আইন ভঙ্গ করে এগুলো করছে। আমরা যে 1 অক্টোবর থেকে আইন কড়াকড়িভাবে কার্যকর করতে যাচ্ছি সেটি ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীকে আমি অবহিত করেছি। বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির অন্তত 16 জন নেতাকর্মী। শুক্রবার বিকেলে মহাখালী ডিওএইচএসে কল্যাণ পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে দেখা করে তারা যোগ দেন কল্যাণ পার্টিতে। এবি পার্টির একজন যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। গেল বছর মে মাসে ঢাকায় আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা হয় এবি পার্টির। মূলত জামায়াত ইসলাম থেকে বহিষ্কৃত এবং স্বেচ্ছায় দল ত্যাগী এমন নেতাকর্মীদের নেতৃত্বে গঠন হয় দলটি। আমরা অবশ্যই দাবি করি আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে এবং দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর তথা সামরিক বাহিনীর সক্রিয় সহযোগিতায় হবে। সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতার উদাহরণ 2018 সালের নির্বাচন নহে, সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতার উদাহরণ 1991 সালের নির্বাচন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির রাস্তা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম অপসারণ করল বাল্টিমোরের মেয়র অফিস। বৃহস্পতিবার মেরিল্যান্ডের বাল্টিমোরের সড়ক থেকে এই নাম সরায় সিটি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরিল্যান্ডের বাল্টিমোর সিটিতে জিয়াউর রহমান ওয়ে নামে যে রাস্তার নামকরণ করা হয়েছিল তা বাতিল ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ সমমনা বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া দেখায়। তাদের দাবির প্রেক্ষিতে নাম অপসারণ করল কর্তৃপক্ষ। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি দিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। উদ্যোক্তা তৈরি কিংবা চাকরির বাজারে দক্ষ লোকবল তৈরিতে প্রশিক্ষণের নামে বিপুল অর্থ খরচ করছে সরকার, কিন্তু তা থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে কতটুকু? বাস্তবতা বলছে কষ্টের সব আয়োজন অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে মূলধনের অভাবে। আর বিশ্লেষকরা বলছেন বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী মনিটরিং না থাকায় অর্থের অপচয় বেশি হচ্ছে। বিস্তারিত বাবু কামরুজ্জামানের রিপোর্টে। গাইবান্ধার প্রত্যন্ত এলাকায় বসে টানা 4 বছর তুলসী চা নিয়ে গবেষণা করেছেন মনোয়ারা তালুকদার। কৃষকদের কাছ থেকে তুলসী পাতা সংগ্রহ ও বাজারজাত করে সুনাম কুড়িয়েছেন দেশ বিদেশে। 2008 সালে সারা দেশ থেকে উদ্ভাবনীমূলক সেরা উদ্যোক্তা নির্বাচিত হন এসএমই ফাউন্ডেশনের কাছে। আনুষ্ঠানিক সে পুরস্কারের ছবি এখনও বয়ে বেড়ান। তবে উদ্যোক্তা জীবনের সবই যেন তার কাছে এখন ধূসর স্মৃতি। কম্পিটিশনের যুগ, টিকে থাকতে পারলাম না। এখন শুধু এগুলো আমার মনে হয় যে অতীত। সামাজিকভাবে বলতে গেলে কিছুটা হেয় হয়ে গেলাম। অর্থনৈতিক সাপোর্ট হলে আমি ঘুরে দাঁড়াতে পারবো। বাগেরহাটের সোনাপুর গ্রামের প্রশিক্ষণের নামে বিপুল অর্থ অপচয় করেও যখন ঝরে পড়ছেন সারা দেশের অনেক উদ্যোক্তা, তখন কেউ কেউ আবার নামমাত্র প্রশিক্ষণ নিয়ে এমন অনেকেরই কর্মসংস্থান তৈরি করছেন, যার অনন্য উদাহরণ এই কারখানা। রাজধানীর হাজারীবাগের এই কারখানায় কাজ করছেন প্রায় 60 জন শ্রমিক। এখানকার উৎপাদিত চামড়াজাত পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা ও সৌদি আরব। বেশি দক্ষ লোকবল তৈরি ও তাদের চাকরি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে 3700 কোটি টাকা খরচ করা হচ্ছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এসিআইপি প্রকল্পের মাধ্যমে। 2014 সালে শুরু হওয়া প্রশিক্ষণের সবচেয়ে বড় এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধিত হয়েছেন প্রায় 5 লাখ লোক, যেখানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক খাতে চাকরি হলেও মাঝপথে ঝরে পড়েছেন প্রায় 2.25 লাখ। যারা ট্রেনিংটা কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে হয় কাজ পাচ্ছে অথবা পাচ্ছে না, এই একটা গ্রুপ। আর হলো যারা ট্রেনিংটা কমপ্লিট করতে পারে নাই, মাঝপথে ঝরে যাচ্ছে, এদেরকে আমি ট্রেস করতে চাই এবং দেখতে চাই যে তাদের এখন কি অবস্থা। যেটার নাম হয়েছে ট্রেসার স্টাডি। আমরা ট্রেসার স্টাডির জন্য একটা স্পেশাল বিশেষজ্ঞ ফার্মও নিয়োগ করেছি, ওরা ওদের কাজ করতেছে, উইল গেট এ রিপোর্ট। আমাদের দেশে আমরা দেখি অনেক নামকাওয়াস্তে প্রশিক্ষণ, নানা রকম বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। না সেই প্রশিক্ষণগুলোর মান ঠিক আছে, না সেই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যথাযথ ইকুইপমেন্ট বা মেশিনারিজ আছে যার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যায়। আইএলও এডিবির 2020 সালে করা যৌথ জরিপ বলছে যুব জনগোষ্ঠীর প্রায় 25% কর্মহীন। তাই প্রশিক্ষণের গুণগত মান ও দক্ষ লোকবল নিশ্চিত করা না গেলে ব্যাহত হবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আর এখনকার মতো শেষ করছে নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।